পরদিন সকালবেলা অধরা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় আফনান ওকে ফোন দিল। অধরা ফোনটা রিসিভ করল। শুনুন অধরা, আজ আপনাকে অফিসে আসতে হবে না। আপনি আজ আমার বাসায় চলে আসুন। আমার বাসার ঠিকানা আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি। আর হ্যাঁ, আজ অফিসের গাড়ি আপনাকে নিতে আসবে না। আপনাকে একা একা আসতে হবে। তাড়াতাড়ি আসুন। কথাগুলো বলেই আফনান ফোনটা কেটে দিল। অধরার কোনো কথা শুনল না। অফিসের বদলে আজ আফনানের বাসায় যাওয়ার অর্ডারটা অধরাকে একটু অবাক করেছে। তবে তার থেকেও বেশি অবাক করেছে অধরাকে আবার আপনি করে বলাটা। অধরা গোছগাছ করে আফনানের বাসায় চলে এলো। বাসার সামনে এসেই দেখে বাসাটা লোকজনে গিজগিজ করছে। অধরা অবাক হয়ে বাড়ির চারপাশটা দেখতে লাগল। যদিও বাড়ির সামনে অনেক বড় একটা বাগান, তবুও আজ সে বাগানে ডেকোরেশনের সাজসরঞ্জাম ভরা। অধরা এদিক ওদিক দেখতে দেখতে সামনে এগিয়ে গেল। সামনে যেতেই তার দেখা হয়ে গেল আফনানের সাথে। আফনান আজ একটা হলুদ পাঞ্জাবি পরেছে, সেই সাথে ঘিয়ে কালারের পাজামা। চুলগুলো স্পাইক করা, বাম হাতে বেশ দামি একটা ঘড়ি। অধরার চোখ যেন আফনানের উপর থেকে সরছেই না। আমাকে দেখা হলে বলবেন, আপনার কাজটা বুঝিয়ে দেব। আফনানের কথায় অধরা একটু লজ্জা পেয়ে গেল। কি হয়েছে স্যার? আজ আমাকে হঠাৎ বাসায় ডাকলেন যে? আজ আমার গায়ে হলুদ অধরা। সন্ধ্যায় সঙ্গীত আর কাল বিয়ে। বিয়েটা কার সাথে হচ্ছে জানেন? দিশার সাথে। বিয়েটা অনেক তাড়াতাড়ি করছি তো, তাই বাসায় অনেক কাজ এসে জমেছে। সবাই সব কাজ করে পারছে না। ভাবলাম বাইরে থেকেও সাহায্যের জন্য একটা লোক নিয়ে আসি। তাই আপনাকে ডেকেছি। আর এমনিতে আমার বিয়েতে আপনাকে তো আমি এমনি ইনভাইট করতাম। সেখানে আগে এসে না হয় আমাকে একটু হেল্প করে দিলেন। বলুন অধরা, করবেন তো আমায় হেল্প? আফনানের বিয়ের কথা শুনে অধরার মনটা যেন একদম ছল্লি ছল্লি হয়ে গেল। তবুও মুখে একটা হাসি নিয়ে আফনানকে বলল, অবশ্যই হেল্প করব স্যার। বলুন আমায় কি করতে হবে? আপনি একটু ডেকোরেশনের দিকটা সামলান অধরা। বাকি কাজগুলো মা আর চাচিই করে নেবে। পারবেন তো? জি স্যার, পারব। বেশ, তাহলে এখন থেকেই কাজে লেগে পড়ুন। হলুদের ডেকোরেশন শুরু করুন। ওই লোকগুলো আপনাকে হেল্প করবে। ওকে। অধরা ডেকোরেশনের লোকগুলোর কাছে যেতে লাগল। এমন সময় ওর দেখা হয়ে গেল আরিফা বেগমের সাথে। তুমি এখানে? এখানে কেন এসেছ? আমি নিজের ইচ্ছায় আসিনি ম্যাডাম। আমাকে এখানে স্যারই ডেকেছেন। ওনার বিয়ের সব ফাংশনের ডেকোরেশনের দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। তাহলে ঠিক আছে। তবে যেটা করতে এসেছ শুধু সেটাই করবে, তার বেশি কিন্তু কিছু না। মনে থাকবে? জি। অধরা কাজ করছে আর আফনান ওকে ফলো করছে। মাঝে মাঝে নানা ধরনের অকাজ করার জন্য অধরার ডাক পড়ছে। অবশ্য তাতে কিন্তু অধরার মোটেও খারাপ লাগছে না। আসলে প্রিয়জনের ছোট থেকে ছোট কাজ করতেও কেউ কখনো বোর ফিল করে না। কিছুক্ষণ পর দিশার পরিবারও সেখানে এসে হাজির হল। আজ দুই পক্ষের গায়ে হলুদ আফনানদের বাসায়ই হবে। সবাই খুব মজা করছে আফনান আর দিশার গায়ে হলুদে। কিন্তু আফনানের মনে আজ কোনো মজা নেই। থাকবে কি করে, তার প্রিয়তমার মুখেই তো আজ কোনো হাসি নেই। আফনান একটা হলুদের বাটি নিয়ে স্টেজ থেকে নেমে অধরার কাছে এলো।
বাটিটা অধরার সামনে ধরে বলল, আমায় হলুদ মাখাবেন না অধরা? স্যার, আমি? হ্যাঁ, সবাই তো আমাকে মাখাচ্ছে, তাহলে আপনি কেন বাদ থাকবেন? নিন, মাখান আমায় হলুদ। অধরা এখানে কোনো সিন ক্রিয়েট করতে চায়নি, তাই হাতে করে অল্প হলুদ নিয়ে আফনানের দুই মুখে আলতো করে মাখিয়ে দিল। আপনাকে হলুদ মাখানোর অধিকার তো আমার নেই, তাই আপনাকে আমি আজ হলুদ মাখাতে পারব না। তবে একজনের ঠিকই এই অধিকারটা আছে। আফনানের কথা শুনে একটু অবাক হয়ে অধরা বলল, কার কথা বলছেন আপনি? আফনান একটা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলল, ওই আঙ্কেলটাকে একটু ডেকে নিয়ে আসো তো। বাচ্চা মেয়েটা দৌড়ে যেয়ে আহাদকে ডেকে নিয়ে আসল। আহাদকে এখানে দেখে অধরার ঘাম ঝরতে শুরু হল। আহাদ আফনানের কাছে এসে ওর পাশে অধরাকে দেখল। তুমি এখানে? তুমি এখানে মানে আহাদ? তোর প্রেমিকা তোকে বলেনি যে ও আমার ফাংশনে আজ এসেছে? না মানে? আচ্ছা ছাড় ওসব। হলুদের বাটিটা আহাদের দিকে এগিয়ে দিয়ে, এই নে, তোর প্রেমিকাকে একটু হলুদ লাগা। কেন? ওকে কেন হলুদ লাগাবো? কেন লাগাবি মানে? চারিদিকে একবার তাকিয়ে দেখ, হলুদটা আমার আর দিশার হলেও কাপলদের মুখেই হলুদ বেশি লেগে রয়েছে। তোরাও তো আর কিছুদিন পর কাপল হবি। এখন একটু ওকে হলুদ মাখিয়ে দিল কি সমস্যা? নে। না না আফনান, আমি। এমন সময় আহাদের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে তার ভালোবাসার মানুষ তাকে ফোন দিয়েছে। আহাদ মনে মনে বলল, আজ তোমার এই ফোন কলই আমাকে বাঁচিয়ে দিল। আফনানকে বলল, আমি একটু আসছি। আহাদ চলে গেল। সন্ধ্যাবেলা আফনান রেডি হয়ে গার্ডেনে এসে দেখে গার্ডেনের ঠিক মাঝখানে একটা বড় করে স্টেজ সাজানো হয়েছে। স্টেজের দুই ধারে দুই পক্ষের বসার ব্যবস্থা রয়েছে। ফাংশনের সব সাজসরঞ্জামের রং সবুজ। আফনানও আজ একটা সবুজ কালারের পাঞ্জাবি পরেছে। দিশাকেও সবুজ লাহিঙ্গাতে সাজানো হয়েছে। এমন সময় আফনানের চোখ গেল অধরার উপরে। বেচারি সারাদিন পরিশ্রম করে আফনানের সঙ্গীতের আয়োজন করেছে, অথচ ওর চোখমুখের অবস্থাই খারাপ। আফনান অনার কাছে গিয়ে বলল, অনা, আমার একটা কাজ করে দিতে পারবি? তোর আলমারি থেকে একটা সবুজ শাড়ি এনে অধরাকে একটু দিতে পারবি? কি? হঠাৎ অধরাকে শাড়ি দেব কেন? আজ সারাদিন কাজ করে মেয়েটার অবস্থা খারাপ হয়ে গেছে। প্লিজ, ওকে একটু গুছিয়ে নিয়ে আয়। প্লিজ অনা, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? তোর জন্যই তো এত কিছু করছি আফনান। মাচাচিকে মিথ্যা বলে মেনে নিয়েছি এই বিয়ের নাটকটাকে। সব কিছু তো তোর সুখের জন্যই করছি আমি। এটুকুও ঠিক করতে পারব। কথাটা বলেই অনা সেখান থেকে চলে যেতে লাগল। কিন্তু আবার আফনান ওকে বলল, শোন অনা। অনা থেমে গেল। বল। তুই সত্যিই আজ পর্যন্ত আমার জন্য অনেক কিছু করেছিস অনা। আমি তোর কাছে অনেক রকম ভাবে ঋণী। সেই ছোটবেলা থেকে তুই আমাকে আগলে রেখেছিস। যখন যেটা চেয়েছি সেটাই দিয়েছিস আমায়। জানি তোর এসব ঋণ আমি কখনোই মেটাতে পারব না, কিন্তু আজ শেষবারের মতো একটা জিনিস চাইব তোর কাছে। দিবি আমায়? কি? কথা দে অনা, আমার অনুপস্থিতিতে তুই অধরাকে আগলে রাখবি। যেভাবে আমাকে সবসময় সাপোর্ট করেছিস ঠিক সেভাবেই অধরাকে সাপোর্ট করবি। মেয়েটা খারাপ না অনা, কিন্তু কোনো এক পরিস্থিতি আজ ওকে এতটা খারাপ হতে বাধ্য করেছে। কথা দে, তুই কখনো ওকে ভুল বুঝে দূরে ঠেলে দিবি না। কথা দে। আমিও জানি আফনান, অধরা কখনো কোনো অন্যায় করেনি। হয়তো এখন কোনো পরিস্থিতি ওর সাথে অন্যায় করছে।
তুই চিন্তা করিস না, আমি অধরার হাত কখনো ছাড়ব না। হুম হুম। অনা এবার অধরার কাছে গেল। অধরা, কিছু বলবেন আপু? হুম। অনেক তো কাজ করলে, এবার চলো আমার সাথে। কোথায় যাব আপু? তোমাকে একটা শাড়ি দেব, সেটা পরবে চলো। শাড়ি? না না আপু, আমি কেন ওসব কিছু পরব? না, আমি আমার ড্রেসেই ঠিক আছি। তুমি মোটেও ঠিক নেই অধরা। একটু পরেই গানবাজনা শুরু হয়ে যাবে, কত লোক আসবে, তার মাঝে তুমি এই অবস্থায় থাকবে, তা হয় না। চলো বলছি। কিন্তু আপু, আমি কিভাবে শাড়ি পরব? আমি তো সাথে করে কিছু আনিনি। তোমার আর আমার ফিগার প্রায় একই, আমি তোমায় সব ম্যানেজ করে দিচ্ছি। চলো। কিছুক্ষণ পর অধরা একটা সবুজ কালারের জামদানি শাড়ি পরে গার্ডেনে এলো। মুখে কোনো মেকআপ নেই, তবে মাথায় সবুজ কালারের হেজাব, ঠোঁটে মিষ্টি কালারের লিপস্টিক। পাশে দিশা এসে দাঁড়িয়ে থাকলেও আফনানের চোখ অধরার উপরেই আটকে আছে। আফনানের খুব ইচ্ছা করছে অধরার মাথার হেজাবটা সরিয়ে একটা লাল গোলাপ ফুল ওর কানের কাছে পরিয়ে দিতে, কিন্তু হায়, এটা এখন তার কল্পনাতেই শুধু মানায়। অধরা স্টেজের কাছে এলে আরিফা বেগম বললেন, অধরা, বাসার হলরুমের টেবিলে কিছু জুস রাখা আছে, একটু এনে দিতে পারবে? জি, এখনই আনছি। অধরা জুস নিতে বাড়ির মধ্যে গেল। আফনানও অধরার পেছনে পেছনে বাড়ির মধ্যে এলো। হঠাৎ পেছনে আফনানকে দেখে অধরা বলল, আপনি আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা বলার জন্য এলাম অধরা। সারাদিন ধরেই তো অনেক কথা বলছেন, আবার কি বলতে এসেছেন? শেষ কথা বলতে এসেছি, কিছু সত্যি জানতে এসেছি। সত্যি? হুম। অধরার দিকে এগোতে এগোতে বলল, এখন তো সত্যিটা স্বীকার করো অধরা। বলো যে আমাকে এভাবে দেখে তোমার কষ্ট হচ্ছে, মন প্রাণ জ্বলে যাচ্ছে, বলো। আফনানের সামনে আগানো দেখে অধরা পেছাতে লাগল। আপনি এভাবে সামনে আগোচ্ছেন কেন? আর কি সব স্বীকার করতে বলছেন আমায়? সত্যিটা স্বীকার করতে বলছি অধরা। এখন আমাদের মধ্যে কেউ নেই, এবার তো বলো তুমি কেন এমনটা করলে? কোনো পরিস্থিতি তোমাকে এমনটা করতে বাধ্য করেছিল, বলো আমায়। কথা দিচ্ছি, তোমার সমস্যার সমাধান আমি করব। আমাকে শুধু একবার তোমার সমস্যাটা বলো অধরা। অধরা আর পেছাতে পারল না, হলরুমের জানালার সাথে থেমে গেল। দেখুন, যেটা সত্যি ছিল সেটা আমি আপনাকে বলে দিয়েছি, এমন আর কোনো সত্যি যেটা আপনাকে বলার বাকি আছে আমার? এবার সরুন প্লিজ। না অধরা, তুমি কোনো সত্যি বলনি আমাকে, তুমি তো সত্যিটাকে লুকিয়ে গিয়েছিলে। যদি সত্যিই তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার নাটক করে থাকো, যদি আমাকে ভালো না বেসে আহাতকে ভালোবাসো, তাহলে আজ তোমার চোখের কোণে বারবার পানি এসে কেন জমছিল? কি ভেবেছিলে আমার চোখ থেকে লুকাতে পারবে তোমার চোখের পানি? ভুল ভেবেছিলে তুমি। আমার বিয়ের অনুষ্ঠান চললেও আমার মন সবসময় তোমার কাছেই পড়েছিল। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না, আমাকে আর দিশাকে আজ এভাবে দেখে? বলো, কি সব বলছেন? আর কেনই বা এখন এসব বলছেন? এসব কথা বলার কোনো মানেই এখন হয় না। আপনি দিশা ম্যাডামের সাথে জড়িয়ে পড়েছেন, আজ বাদে কাল আপনার বিয়ে ওনার সাথে। এখন আমার কথা না ভেবে ওনার কথা ভাবুন, তাতে আপনাদের দুজনেরই মঙ্গল। কিন্তু আমি শুধু তোমার কথা ভাবতে চাই অধরা, শুধু তোমার কথা শুনতে চাই আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই, শুধু তোমাকে নিয়ে সুখে থাকতে চাই।
তুমি শুধু একবার আমার কাছে ফিরে এসো অধরা, তারপর এই মিথ্যা বিয়ের অভিনয়টা এমনিই শেষ হয়ে যাবে। মিথ্যা বিয়ে মানে? এটা আমার আর দিশার সত্যিকারের বিয়ে নয় অধরা। এটা শুধুই একটা নাটক। তোমার চোখে আমার ভালোবাসাটা দেখার জন্য আমরা এই নাটকটা সাজিয়েছিলাম। আমি তোমার চোখে সেই পুরনো ভালোবাসা দেখেছি অধরা। তুমি মুখে যায় বলো না কেন, তোমার চোখ সব সত্যি বলে দিয়েছে। এখন আমার কাছে আর কিছু লুকিও না, বলে দাও সব সত্যিটা। অধরা আফনানের কথা শুনে আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। আফনানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি যা জানতে চাইছেন তা আপনি কখনো জানতে পারবেন না, কারণ তেমন কোনো সত্যির অস্তিত্বই নেই। আমি যা করেছি সেটা কোনো ব্যক্তি বা পরিস্থিতির চাপে এসে করিনি। আমার মন যেটা বলেছে, যেটা আমার ঠিক বলে মনে হয়েছে, আমি সেটাই করেছি। আসলে দোষটা আপনার স্যার। আপনি আমাকে একটু বেশিই ভালোবেসে ফেলেছিলেন। সেই জন্য এত তেতো একটা সত্যিকে আপনি মেনে নিতে পারছেন না। কথাগুলো বলেই অধরা সেখান থেকে চলে গেল। আফনান সেখানে দাঁড়িয়ে থেকে অধরার বলা কথাগুলো আবার ভাবতে লাগল। তবে কি অধরা সত্যিই আমাকে ভালোবাসে না? আমারই কি কোথাও বুঝতে ভুল হয়েছিল? এমন সময় সেখানে আহাদ এসে বলল, না আফনান, তোর কোথাও কোনো ভুল হয়নি। তুই তোর ভালোবাসাকে ঠিকই চিনতে পেরেছিস, কিন্তু তোর ভালোবাসার হয়তো এতটা শক্তি নেই যে সব পরিস্থিতিকে মোকাবেলা করে তোর কাছে ফিরে আসবে। তুই এমনটা কেন বলছিস? তুই কি জানিস অধরা কেন এমনটা করছে? হ্যাঁ জানি আফনান, আমি আর জেরিন সব জানি। কিন্তু ক্ষমা করে দে, আমরা তোকে কিছুই বলতে পারবো না। অধরাকে ছুঁয়ে কথা দিয়েছিলাম, সেই কথা আমি কি করে ভাঙব? তবে একটা কথা বলছি, যেটা চোখের সামনে দেখতে পারছিস তার কিছুই সত্যি না। অধরা শুধু তোকেই ভালোবাসে আফনান, কিন্তু তোর জন্যই ও আজ তোর কাছ থেকে দূরে যেতে বাধ্য হচ্ছে। ওকে আটকা আফনান। ভালোবাসা সবার জীবনে বারবার আসে না। আল্লাহ দ্বিতীয়বার তোকে বেঁচে থাকার একটা সুন্দর উদ্দেশ্য দিয়েছিলেন, সেই উদ্দেশ্যটাকে হারাস না আফনান। যা, থামা তোর অধরাকে। অধরা বাড়ির বাইরে চলে এলো। বাড়ির গেটটা খুলে একা একা রাস্তায় হেঁটে যেতে লাগল। আফনানের বাড়ির সামনের রাস্তাটা এরকম সন্ধ্যার সময় বেশ ব্যস্ত হয়ে পড়ে। আফনানও অধরার পেছনে পেছনে যেতে লাগল। কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছ অধরা? কেন? কিসের জন্য? আমার দোষটা কি? কেন আমার কাছ থেকে দূরে চলে যেয়ে নিজেকে এতটা কষ্ট দিচ্ছ? কেন এমনটা করছো তুমি? অধরা আফনানের কোনো কথার উত্তর দিল না। এমনকি পেছনে ফিরে একবারও আফনানের দিকে তাকাল না। আফনান এবার রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে পড়ল। জোরে জোরে চিৎকার দিয়ে বলল, ঠিক আছে, যাচ্ছ তো যাও। আমার থেকে দূরে যেয়ে যদি তোমার শান্তি হয় তাহলে যাও, আমি আর আটকাবো না তোমায়। আমাকে এতটা কষ্ট দিয়ে যদি তুমি নির্দ্বিধায় রাতের বেলা ঘুমাতে পারো, নতুন সংসার গড়ার স্বপ্ন দেখতে পারো, তাহলে যাও, আর কোনোভাবেই আমি তোমাকে আটকানোর চেষ্টা করব না। তবে একটা কথা মাথায় রেখো অধরা, তুমি জড়িয়ে পড়েছ। তুমি আমার সাথে জড়িয়ে পড়েছ। তাই আমাকে ছাড়া তুমি কোনোভাবেই আর থাকতে পারবে না। আমি তোমাকে কাছে ডাকি বা না ডাকি, তোমাকে ঠিকই আমার কাছে আসতে হবে। তুমি না চাইলেও আমার মৃত্যু তোমাকে আমার কাছে নিয়ে আসবে। শুনেছ তুমি? ফিরবে তুমি আমার কাছে। আল্লাহ এতটা নির্দয় হতে পারেন না। বারবার আমাকে সুখের কুয়ো দেখিয়ে তার মধ্যে ডুবে যেতে দিতে পারেন না উনি। ওনাকে তোমায় ফিরিয়ে দিতেই হবে। অধরা আফনানের কথাগুলো শুনে মুখ বুজে শুধুই কাঁদছে।
এছাড়া আর কি করবে সে? সে না পারবে আসল কারণটা আফনানকে খুলে বলতে, আর না পারবে নিজের কষ্টটাকে কারোর সামনে প্রকাশ করতে। এ কষ্টটা যে শুধুই ওর। চলতে চলতে হঠাৎ অধরা থেমে গেল। কেমন একটা হট্টগোলের আওয়াজ শুনতে পেল। অধরা পেছনে তাকিয়ে দেখে বেশ কিছু দূরে অনেক লোক জমা হয়েছে। সে আশেপাশে আফনানকে খুঁজতে লাগল, কিন্তু ওকে কোথাও দেখতে পেল না। অধরা সেখান থেকে চলে আসতে চাইল, কিন্তু ওর মন ওকে যেতে দিল না। অধরা সেই ভিড়ের মাঝে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে আশেপাশের গাড়ির আলোয় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তটা দেখল। ভিড়টা ঠেলে আরেকটু সামনে দাঁড়াতেই তার চোখ গেল রাস্তায় পড়ে থাকা একটা নিথর দেহের উপরে। অধরা জোরে চেঁচিয়ে উঠল, আফনান নন, আফনানের অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন সে জোরে জোরে অধরার সাথে কথা বলছিল তখন পেছনে থেকে একটা ট্রাক এসে ওকে মেরে দিয়ে চলে যায়। ট্রাকটা 1 সেকেন্ডের জন্যও দাঁড়ায়নি, তাই ওই ট্রাকটার নাম্বারও কেউ দেখতে পায়নি। আফনানকে হসপিটালে আনা হয়েছে, তাকে নিয়ে ডাক্তাররা এখন ওটিতে রয়েছে। হসপিটালে সবাই এসেছে, তানিয়া বেগম, আফিয়া বেগম, অনা, দিশা, আহাদ, অধরা। কিছুক্ষণ পর একটা ডাক্তার ওটি থেকে বেরোল। ডাক্তারকে দেখে আফিয়া বেগম তার কাছে ছুটে গেলেন। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? কি হলো ডাক্তার? আপনি চুপ করে আছেন কেন? বলুন, আমার ছেলে ঠিক আছে তো? কি হলো? বলুন কিছু। মিসেস আরজেদ, প্লিজ নিজেকে সামলান। আফনানের অবস্থা মোটেও ভালো না। অ্যাক্সিডেন্ট স্পটে ওনার অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। ওনার এখন রক্তের প্রয়োজন। রক্তের প্রয়োজন তো ওকে রক্ত দিন ডাক্তার। যা করতে হয় সব করুন, কিন্তু প্লিজ আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। হ্যাঁ, ওনার জন্য রক্তের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই। মানে? এই অ্যাক্সিডেন্টে পেশেন্টের মাথার পেছনে খুব জোরালোভাবে লেগেছে, আর যে জায়গায় লেগেছে সে জায়গায় কিছুদিন আগেও পেশেন্টের লেগেছিল। হয়তো কোনো ভারী বস্তু দিয়ে তখন আঘাত করা হয় তাকে। আমরা যতটুকু করতে পারতাম তার সবটুকুই আমরা ইতোমধ্যে করেছি। এখন আমাদেরকে শুধুই পেশেন্টের জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে। কাল সকালের মধ্যে যদি পেশেন্টের হুঁশ না ফেরে তাহলে আমাকে বলতে হবে যে কি উনি কোমায় চলে যেতে পারেন বা মারাও যেতে পারেন। আসল কথাটা হচ্ছে 10-12 ঘন্টার মধ্যে যদি আফনানের জ্ঞান না ফেরে তাহলে ওনাকে বাঁচানো আমাদের পক্ষে আর সম্ভব হবে না। আল্লাহর কাছে দোয়া করুন, এখন উনিই কিছু করতে পারেন। ডাক্তার চলে গেল। ডাক্তারের কথা শুনে আরিফা বেগম নিজেকে সামলাতে না পেরে পাশের চেয়ারে ধপ করে বসে পড়লেন। অনা আর অধরা গিয়ে তাকে ধরল। কি করছো কি চাচি তুমি? এখন কি এভাবে ভেঙে পড়লে চলবে? আফনান কোমায় চলে যাবে? তুই শুনেছিস অনা, ডাক্তার কি বলে গেল? আফনান নাকি কোমায় চলে যেতে পারে, ও নাকি মরে যেতে পারে। আমার ছেলেটা কি সত্যিই আমাকে ছেড়ে চলে যাবে অনা? বল। অধরা এবার বলল, না ম্যাডাম, এরকম কিচ্ছু হবে না। স্যারের কিছু হতে পারে না। স্যার আবার সুস্থ হয়ে যাবেন, আবার ভালো হয়ে যাবেন উনি। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, সব ঠিক হয়ে যাবে। অধরার কথা শুনে আরিফা বেগমের রাগ মাথায় উঠে গেল।
এক ঝটকায় নিজের হাতের উপর থেকে অধরার হাতটা সরিয়ে দিয়ে বললেন, তুমি এখানে এখনো কি করছো? আমার ছেলেটার এই অবস্থা করে এখনো তোমার শান্তি হয়নি নাকি? চাচি, তুমি এভাবে ওকে কেন বলছো? তুই চুপ কর না। আমার ছেলের আজ এই অবস্থার জন্য এই অধরাই দায়ী, আর কেউ না। এই মেয়েটা আমার ছেলেটাকে মেরে ফেলার জন্য ওর জীবনে এসেছিল। সত্যি বলছি অধরা, আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাকে একদম ছাড়ব না। তোমাকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাব আমি। তানিয়া বেগম বললেন, আহহ ছোট, কি সব বলছিস ওকে? আজ আফনানের সাথে যা হয়েছে সবই ওর ভাগ্য ছিল। এতে অধরার কি দোষ? আরিফা বেগম কিছু বলতে যাবেন এমন সময় একটা নার্স সেখানে এসে বলল, পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে কেউ একজন চাইলে ওনার সাথে দেখা করতে পারেন। তবে মনে রাখবেন পেশেন্টের সাথে জোরে কথা বলবেন না আর তাকে কোনোভাবেই ডিস্টার্ব করবেন না। নার্সটা চলে গেল। সবাই এবার আফনানের কেবিনের সামনে গেল। কেবিনের সামনে যেতেই অধরা ভেতরে যাওয়ার জন্য দরজা খুলতে গেল এমন সময় আরিফা বেগম বললেন, দাঁড়াও অধরা, তুমি ভেতরে যাবে না। আমি চাই না তোমার কালো ছায়া আর কোনোভাবেই আমার ছেলের উপরে পড়ুক। তুমি আর কখনো আফনানের সাথে দেখা করবে না। এটাই আমার শেষ কথা। কথাগুলো বলেই আরিফা বেগম ভেতরে ঢুকে গেলেন। অধরা বাইরে দাঁড়িয়েই কান্না করতে লাগল। এক এক করে সবাই আফনানের সাথে একটু দেখা করে বাসায় চলে গেল। শুধু কেবিনের ভেতরে আরিফা বেগম আর কেবিনের বাইরে অধরা থেকে গেল। ফ্ল্যাশব্যাক এন্ডস। অধরা এতক্ষণ আফনানের বুকে মাথা রেখে অতীতের সব ঘটনাগুলো একবার মনে করে নিল। আফনানের বুক থেকে মাথাটা সরিয়ে অধরা বলল, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি তোমাকে। জানি, সারা জীবন ধরে ক্ষমা চাইলেও আমার এ ভুলের কোনো ক্ষমা হয় না। তবুও বলছি, প্লিজ উঠে পড়ো আফনান। আমি যে তোমাকে আর এভাবে শুয়ে থাকতে দেখতে পারছি না। এমন সময় আরিফা বেগম আবার সেই কেবিনে এলেন। অধরাকে দেখে বেশ গম্ভীর গলায় বললেন, আর কত যন্ত্রণা তুমি আমার ছেলেকে দিতে চাও অধরা? ওর জীবনটাই তো কেড়ে নিতে যাচ্ছ তুমি, আর কি চাই তোমার? আরিফা বেগমের কথা শুনে অধরা বসা থেকে উঠে দাঁড়াল। কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, আমি স্যারের কোনো ক্ষতি চাই না। আপনি স্যারের জন্য ঠিক যতটা কষ্ট পাচ্ছেন আমিও ঠিক ততটাই কষ্ট পাচ্ছি। আমাকে প্লিজ এভাবে বলবেন না। এবার সেই কেবিনে একটা ডাক্তার আর একটা নার্স ঢুকল। নার্সটি বলল, এ কি? আপনারা দুজন এখানে কি করছেন? এখানে তো যে কোনো একজনকে থাকতে বলা হয়েছিল। দাস সাহেব বললেন, দেখুন, প্লিজ আপনারা এখন একটু বাইরে যান। আমি এখন পেশেন্টকে চেক করব। আরিফা বেগম আর অধরা বাইরে চলে এলো। বেশ কিছুক্ষণ পর আফনানের কেবিন থেকে ডাক্তার বেরিয়ে এসে বললেন, দেখুন, আফনানের অবস্থা স্থিতিশীল রয়েছে। না অবস্থার কোনো উন্নতি হয়েছে আর না কোনো অবনতি। তবে এখনও ওনাকে লাইফ সাপোর্টে রাখতে হবে। আমার ছেলের জ্ঞান কখন ফিরবে ডাক্তার? সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। শুধু বলবো, আল্লাহর কাছে দোয়া করেন। 5 মাস পর আজ 27শে রমজান। মুসলমানদের মতে আজ হল কদরের রাত। যদিও শেষ 10 রোজার প্রত্যেক বিজোর রাতে সারারাত বসে নামাজ পড়তে হয়, তবুও সবাই এ রাতটাকেই বেশি গুরুত্ব দেই। আজ অধরাও সারারাত বসে নামাজ পড়বে ও কুরআন তেলাওয়াত করবে বলে ঠিক করেছে। আজ সে সারারাত বসে আফনানের সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া চাইবে। আফনানের এখনও জ্ঞান ফেরেনি।
হসপিটালের বেডে জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে সে। হঠাৎ অধরার ফোনটা বেজে উঠল। অধরা নামাজ ছেড়ে ফোনটা ধরল না, কিন্তু ফোনটা আবার বেজে উঠল। নামাজ থেকে মুখ উঠিয়ে পাশে খাটের উপরে রাখা ফোনের দিকে তাকিয়ে দেখল অনা ফোন দিয়েছে। অধরা নামাজ শেষ করে ফোনটা নিয়ে অনাকে আবার ফোন দিল। অনা ফোন রিসিভ করল। কি হয়েছে আপু? ফোন দিয়েছিলেন যে? অধরা। অধরা, আফনান। আফনান? কি হয়েছে আফনানের? কি হলো আপু? চুপ করে আছেন কেন? বলুন, কি হয়েছে আফনানের? অধরা, আফনান। অনার কথা শুনে অধরার দুচোখ দিয়ে পানি পড়তে লাগল। কি হলো আপু? বলুন, কি হয়েছে আফনানের? অধরা, হসপিটাল থেকে একটু আগে ফোন এসেছিল। আফনানের জ্ঞান ফিরেছে। ও নাকি চোখ মেলে তাকাচ্ছে। অনার কথা শুনে খুশিতে অধরার দুই চোখ বেয়ে পানি পড়তে লাগল। আমরা সবাই এখন হসপিটালে যাচ্ছি। তুমি কি আসবে সেখানে? হ্যাঁ আপু, আমি আসব। আচ্ছা ঠিক আছে। সাবধানে এসো। আর একটু লুকিয়ে এসো, না হলে চাচি তোমাকে দেখতে পেলে আবার রেগে যেতে পারে। ওকে আপু। অধরা ফোনটা রেখে তাড়াতাড়ি করে হসপিটালের জন্য বেরিয়ে গেল। বেরোনোর আগে রাজিয়া বেগমের কাছ থেকে অনুমতি নিয়ে নিল। কিছুক্ষণ পর আরিফা বেগম, তানিয়া বেগম আর অনা আফনানের কেবিনে এলো। কেবিনে এসে তারা দেখে আফনান শুয়ে রয়েছে, তবে ওর চোখ দুটি খোলা। একটা ডাক্তার ওর পাশে দাঁড়িয়ে ওর চেক আপ করছে। আরিফা বেগম আফনানকে দেখে ওর কাছে গেলেন। কাঁদতে কাঁদতে ওর পাশে বসে ওকে আদর করতে লাগলেন। আজ কতদিন পর তুই চোখ খুললি আফনান। আল্লাহ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে নিতে আবার ফিরিয়ে দিল। এখন তোর কেমন লাগছে আফনান? ভালো লাগছে? সুস্থ লাগছে? অনা ডাক্তারকে বলল, ডাক্তার, আফনান কি এখন পুরোপুরি সুস্থ? আফনান এখন সুস্থ, তবে অনেক দুর্বল। ওনাকে আমি ঘুমের ইনজেকশন পুশ করে দিয়েছি, তাই উনি এখন আপনাদের সাথে কোনো কথা বলতে পারবেন না। উনি এখনই ঘুমিয়ে পড়বেন। আপনারাও ওনাকে আর এখন ডিস্টার্ব করবেন না। আশা করা যায় কাল সকাল থেকে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তানিয়া বেগম বললেন, আমরা ওকে বাসায় নিয়ে যেতে পারবো কবে ডাক্তার? সেই বিষয়ে এখন কিছু বলতে পারছি না। কাল সকালে ওনাকে একবার দেখে তারপরে বলতে পারব। আসি। থ্যাঙ্কস ডাক্তার। ডাক্তার চলে গেলেন। আফনানও আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেল। কেবিনের সবাই আফনানের সাথে কিছু সময় কাটিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। হসপিটালের নিচে সবাই গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় আরিফা বেগম বললেন, ভাবি, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছিস ছোট? ভাবি, আমার একটু রিসিপশনে কাজ ছিল, আমি সেটা করে এখনই আসছি। কিন্তু চাচি, হসপিটালের সব বিল তো আমি পে করে দিয়েছি। তাহলে তোমার এখন রিসিপশনে কি কাজ? টাকা পয়সার কাজে যাচ্ছি না অনা, আমার ব্যক্তিগত একটু কাজ আছে, আমি এখনই আসছি। কথাগুলো বলেই আরিফা বেগম আবার হসপিটালের মধ্যে ঢুকলেন। কিন্তু তিনি রিসিপশনে গেলেন না, তিনি আফনানের কেবিনের দিকে গেলেন। একটু আগে যখন আরিফা বেগম আফনানের কেবিনে ছিলেন তখন তিনি কেবিনের দরজার উপরের কাচের গোল অংশ দিয়ে অধরাকে এক ঝলক দেখেছিলেন। তার সন্দেহ হচ্ছে তাদের অনুপস্থিতিতে অধরা আফনানের কাছে গিয়েছে। তার এই সন্দেহ সত্য নাকি মিথ্যা সেটা দেখার জন্যই তিনি এখন আফনানের কেবিনের দিকে যাচ্ছেন। এতদিন অধরা হসপিটালে এসেছে ঠিক, কিন্তু আফনানের কেবিনের মধ্যে কখনো ঢোকেনি।
আরিফা বেগম খুবই কড়াভাবে নিষেধ করে দিয়েছিলেন ওকে। আরিফা বেগম আফনানের রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজার উপরের কাচের গোল অংশ দিয়ে রুমের ভেতর তাকিয়ে দেখলেন অধরা আফনানের পাশের চেয়ারে বসে রয়েছে। অধরাকে দেখে আরিফা বেগমের রাগ মাথায় উঠে গেল। তিনি দরজাটা খুলে ভেতরে ঢুকতে যাবেন এমন সময় তিনি অধরার কিছু কথা শুনতে পেলেন। তিনি আর ভেতরে ঢুকলেন না। রাতটা বেশ গভীর হওয়ায় হসপিটালের এদিকে লোকজন প্রায় নেই বললেই চলে। পরিবেশটা একদম নিস্তব্ধ। তাই দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই আরিফা বেগম অধরার বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেলেন। আফনানের সুস্থ হওয়া দেখে অধরার মুখে হাসি থাকলেও তার চোখ দুটো এক সেকেন্ডের জন্য শুকনো ছিল না। আফনানের ডান হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে অধরা বলল, জানো, ছোটবেলা থেকে শুনেছি দোয়া আর প্রার্থনায় নাকি অনেক শক্তি থাকে। এই কথাটা তখন অনেক বিশ্বাস করতাম। কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার পর সেই বিশ্বাসটা একটু নড়বড়ে হয়ে যায়। আর হবেই তো, কারণ আমি সবসময় দোয়া করেছি আমার বাবা মা যেন দীর্ঘায়ুর অধিকারী হন। কিন্তু তারা তো আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে। আজ আবার একবার সেই বিশ্বাসটা আমার মনে দৃঢ় হতে শুরু করেছে। কারণ তুমি যে আজ সুস্থ হয়েছ সেটা তো আল্লাহর কাছে করা প্রার্থনারই ফল। মামুনি সবসময় বলে, যারা আমাদেরকে খুব ভালোবাসে তারা আল্লাহর কাছে আমাদের জন্য কিছু চাইলে আল্লাহ কখনো তাদেরকে খালি হাতে ফেরান না। আমি তোমাকে অনেক ভালোবাসি আফনান। সেই প্রথম দিন থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে ভালোবেসেছি। এই 5 মাসের প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের মোনাজাতে আমি আল্লাহর কাছে তোমার সুস্থতা কামনা করেছি। প্রতি রাতের তাহাজ্জুদের নামাজের মোনাজাতে তোমার দীর্ঘায়ু প্রার্থনা করেছি। কিন্তু আমি জানি তোমার এই সুস্থতা আমার দোয়া বা প্রার্থনার ফল নয়। এই পৃথিবীতে এমন একজন আছে যে তোমাকে আমার থেকেও কয়েক গুণ বেশি ভালোবাসে। আর তিনি হলেন মা। অধরার কথা শুনে আরিফা বেগম অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলেন। অধরা আবার বলল, হ্যাঁ আফনান, আল্লাহ আমার না মায়ের দোয়া কবুল করেছেন। এই 5 মাসে তোমাকে নিয়ে আমি যতটা চিন্তিত ছিলাম তার থেকে অনেক বেশি চিন্তা মা তোমার জন্য করেছেন। মা, জানি তাকে মা বলে ডাকার অধিকার আমি কখনো পাব না। কিন্তু তিনি আমাকে কোনো অধিকার দেন বা না দেন, আমি তো তাকে আমার মা বলে অনেক আগেই মেনে নিয়েছি। সেজন্যই তিনি আমার কাছে আজ পর্যন্ত যা চেয়েছেন কোনো আপত্তি ছাড়াই তাকে দেওয়ার চেষ্টা করেছি। জানি আমার এতদিনে এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে কোথাও যেতে পারতাম? তাই এখানে থেকে গিয়েছিলাম। তবে তুমি তো এখন সুস্থ হচ্ছ, তাই ঠিক করেছি ঈদ পর্যন্তই এখানে থাকব। তারপর চলে যাব। কোথায় যাব, কিভাবে যাব আমি জানি না। কিন্তু আমি মাকে একটা কথা দিয়েছি আর সেই কথাটা আমাকে রাখতেই হবে। এই কয়দিনে তোমাকে একটু ভালো করে দেখে নেব। তোমার সাথে সময় কাটানোর অধিকার আমার নেই, তাই দূর থেকেই তোমাকে প্রাণ ভরে দেখব। এরপর তোমাকে হয়তো আর কখনো দেখার সুযোগ হবে না। আমি জানি আমার বলা কোনো কথাই তুমি শুনতে পারছো না, বুঝতে পারছো না। তবুও কেন বলছি জানো? কারণ আমি চলে যাওয়ার আগে আমার ভালোবাসার কিছু সাক্ষী রেখে যেতে চাই। এই হসপিটালের 301 নং রুমের 4টি দেওয়ালই হবে তোমার প্রতি আমার ভালোবাসার প্রত্যক্ষ সাক্ষী। এই নির্জীব নিষ্প্রাণ নীল রঙের 4টি দেওয়ালকে আমি আজ আমার ভালোবাসার স্তম্ভ বানিয়ে দিলাম। আরিফা বেগম আর দরজায় দাঁড়িয়ে থাকতে পারলেন না। নিচে এসে গাড়িতে করে সবার সাথে বাসায় চলে গেলেন। বাসায় এসে যে যার ঘরে ঘুমাতে চলে গেল। কিন্তু আরিফা বেগম সারা রাত আর ঘুমাতে পারলেন না। হসপিটালে অধরার বলা কথাগুলোই তিনি বারবার ভাবতে লাগলেন।
হসপিটালে ওই মেয়েটার কথাগুলো শোনার পর থেকেই কেমন যেন লাগছে। আমি কি মেয়েটাকে বুঝতে কোনো ভুল করে ফেললাম? আফনানের ভালো করতে গিয়ে আমি কি ওর জীবনে খারাপটাই নিয়ে এলাম? আচ্ছা, ওই মেয়েটা কি সত্যিই আফনানকে ভালোবাসে নাকি ভালোবাসার নাটক করছে? মেয়েটা কি সত্যিই আমাকে এতটা সম্মান করে নাকি সম্মান করার নাটক করছে? কিন্তু নাটক তো মানুষের সামনে করা হয়। তাহলে ওই মেয়েটা এভাবে একটা রুমে এ ধরনের নাটক শুধু শুধু কেন করবে? আমি যে ওই সময় দরজায় দাঁড়িয়েছিলাম এটা তো ও দেখেনি। তাহলে? আল্লাহ, আজ নিজেকে অনেক অসহায় লাগছে। কোনোটা সত্য আর কোনোটা মিথ্যা বুঝতে পারছি না। আমাকে সত্যটা দেখিয়ে আমার সাহায্য করো। যে নূর আমার ছেলের জীবনের অন্ধকারটা দূর করে দেবে তাকে চিনতে আমায় সাহায্য করো আল্লাহ। পরদিন সকালবেলা হসপিটালে আরিফা বেগম বেডে আফনানের পাশে বসে রয়েছেন। তানিয়া বেগম তার কাছেই একটা চেয়ারে বসে আছেন। আর অনা তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। আফনান উঠে হেলান দিয়ে বসে আছে। ডাক্তার এসে একটু আগে আফনানের চেক আপ করে গেছে। আর বলেছে আফনান এখন পুরোপুরিভাবে সুস্থ। 2-3 দিন পরেই ওকে বাসায় নিয়ে যাওয়া যাবে। আরিফা বেগম এখনো আফনানকে দেখে কাঁদছেন। আফনান হাত দিয়ে ওর মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এসব কি করছো মা? যখন থেকে এসেছো আমাকে দেখে শুধু কেঁদেই যাচ্ছ। আচ্ছা, তুমি কাঁদছো কেন? আমি তো ঠিক আছি। পুরোপুরি সুস্থ আছি এখন। আফনান, তুই কেন সবসময় এমনটা করিস বলতো? আমাকে কষ্ট দিতে কি তোর খুব ভালো লাগে? এখন তো তুই সুস্থ আছিস। কিন্তু গত 5 মাস ধরে যখন মরার মতো পড়েছিলি তখন আমার কি অবস্থা হয়েছিল জানিস? আচ্ছা, তুই সেদিন কেন ওভাবে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলি বলতো? আরিফা বেগমের প্রশ্ন শুনে আফনানের অধরার কথা মনে পড়ে গেল। আফনান অনার দিকে তাকাল। আফনানের চাহনি দেখে অনা বুঝে গেল আফনান এখন অধরাকে খুঁজছে। অনা ওর মাকে বলল, মা, চাচি তো বাসা থেকে আসার সময় কিছুই খেয়ে আসেনি। তুমি বরং চাচিকে নিয়ে হসপিটালের ক্যান্টিনে চলে যাও আর কিছু খাইয়ে দাও। হ্যাঁ রে অনা, একদম ঠিক বলেছিস তুই। ছোট, চল ক্যান্টিনে চল। না ভাবি, আমি এখন কিছু খাবো না। আমার ক্ষুধা নেই। আমি পরে খেয়ে নেব। না ছোট, ক্ষুধা নেই বললে তো আর হবে না। তোর গ্যাসের সমস্যা আছে। বেশিক্ষণ খালি পেটে থাকলে তোর সমস্যা হবে। আফনান বলল, মা, প্লিজ যাও। এখন না খেলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ যাও। ওকে। আরিফা বেগম আর তানিয়া বেগম ক্যান্টিনে চলে গেলেন। অনা এসে এবার আফনানের পাশে বসল। আফনান বেশ উত্তেজিত হয়ে বলল, অনা, অধরা কেমন আছে? ভালো আছে তো? অনা আফনানকে শান্ত করে বলল, হ্যাঁ আফনান, অধরা ভালো আছে। এতদিন মেয়েটা ভালো ছিল না। কিন্তু তুই সুস্থ হয়েছিস জেনে ও এখন অনেক ভালো আছে। ও আমার সাথে দেখা করতে এলো না কেন? এসেছিল। অধরা তোর সাথে দেখা করেছে আফনান। তুই তখন ঘুমাচ্ছিলি। কিন্তু তখন কেন এলো? আমি তো ওর সাথে দেখা করতে পারিনি। একটা কাজ কর, তুই ওকে এখন ফোন দিয়ে আসতে বল। আমি ওর সাথে দেখা করতে চাই। ও এখন আসতে পারবে না আফনান। চাচি ওকে তোর সাথে দেখা করতে মানা করেছে। এর আগে ও দূর থেকে তোকে দেখে চলে যেত। মা মানা করেছে মানে? মা কেন এমনটা করবে সেটা তো জানি না। তবে একটা কথা আমি বেশ বুঝতে পেরেছি। চাচি কোনো একটা কারণে অধরার উপরে রেগে আছে।
কিন্তু কি কারণ সেটা জানি না। 30 রমজান। সকালবেলা আফনানকে আজ বাসায় আনা হয়েছে। আজ ওদের বাসায় দিশা আর আহাদও এসেছে। সবাই মিলে হলরুমে বসে কথা বলছে। আরিফা বেগম অনাকে বললেন, অনা, তোর কাছে রাজিয়া বেগমের নাম্বার আছে? আরিফা বেগমের হঠাৎ এমন প্রশ্নে সবাই তো অবাক হয়ে গেল। জি চাচি, আছে। কিন্তু কেন? ওনাকে একটু ফোন দে তো। অনা আর বেশি কিছু না ভেবে রাজিয়া বেগমকে ফোন দিল। কিছুক্ষণ পর রাজিয়া বেগম অধরার ঘরে এলেন। সে সময় অধরার সাথে জেরিনও ওই ঘরে ছিল। মামুনি, তুমি এখানে? কোনো কাজ ছিল? গুছিয়ে নাও অধরা, আমাদেরকে এখনই আরজেদ মেনশন যেতে হবে। কিন্তু কেন মামুনি? কেন সেটা আমিও জানি না। ওখানে গেলেই বোঝা যাবে। চলো। রাজিয়া বেগম অধরাকে নিয়ে আরজেদ মেনশনে গিয়ে হাজির হলেন। আজ অনেকদিন পর আফনান অধরাকে দেখছে। ওর খুব ইচ্ছা করছে অধরাকে একবার একটু জড়িয়ে ধরতে, ওর সাথে দুদণ্ড কথা বলতে। এদিকে আফনানকে চোখের সামনে বসে থাকতে দেখে অধরারও খুব ভালো লাগছে। নিজেকে একটু হলেও হালকা লাগছে ওর। রাজিয়া বেগম বললেন, তো বলুন আপা, আজ আমাদেরকে এখানে কেন ডেকেছেন? নিজের ভুলটা সংশোধন করার জন্য ডেকেছি আপনাদের। ভুল? জি, সেই ভুল যার জন্য আমি আমার ছেলেকে হারাতে বসেছিলাম। আরিফা বেগম দিশার কাছে এসে বললেন, তুমি সেদিন ঠিক কথাই বলেছিলে দিশা। আমার ছেলে ওর ভালোবাসাকে বড্ড ভালোবাসে। আরিফা বেগমের কোনো কথাই কেউ বুঝতে পারছে না। আফনান বলল, মা, কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। আমি সব বুঝিয়ে বলছি আফনান। আচ্ছা, 5 মাস আগে তুই যখন 1 সপ্তাহ পর হংকং থেকে দেশে ফিরেছিলি তখন অধরাকে তোর কাছে একটু অন্যরকম লেগেছিল, তাই না? অধরা আফনানকে ইগনোর করত, ওর কাছ থেকে দূরে থাকত, ওর সাথে রুডলি বিহেভ করত, তাই না অনা? আরিফা বেগমের কথা শুনে অনা আফনান আর অধরার দিকে একবার তাকাল। তারপর মাথা নেড়ে হ্যাঁ বোঝাল। অধরা সেদিন কেন এমনটা করেছিল জানিস আফনান? কারণ আমি ওকে এমনটা করতে বলেছিলাম। আরিফা বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। অধরা মনে মনে ভাবল, এসব কি বলছেন উনি? কেন সত্যিটাকে সবার সামনে আনতে চাইছেন? কি, তুমি এমনটা করতে বলেছিলে? কিন্তু কেন মা? এর পেছনে একটা গল্প আছে আফনান। তুই বিদেশ যাওয়ার পরের দিন। ফ্ল্যাশব্যাক। আফনানের বিদেশ যাওয়ার পরের দিন দিশা আফনানের বাসায় আসে। কলিং বেল বাজাতেই আরিফা বেগম এসে দরজা খোলেন। আরে দিশা যে, এসো এসো, ভেতরে এসো। আরিফা বেগম দিশাকে নিয়ে হলরুমে চলে গেলেন। বসো দিশা। বসতে বসতে, থ্যাঙ্কস আন্টি। কেমন আছো বলো? ভালো আছি আন্টি। আপনি? আমিও ভালো আছি। তোমার আব্বু আম্মু কেমন আছে? ভালো আছে তো? জি আন্টি। কোনো কাজে এসেছিলে কি? আরিফা বেগমের কথা শুনে দিশার মুখটা কালো হয়ে গেল। মাথা নিচু করে বলল, জি আন্টি। একটা কাজেই এসেছিলাম। বলো। আন্টি, আমি জানি আপনি চান আমার সাথেই যেন আফনানের বিয়েটা হোক। আপনি আমাকেই আপনার পুত্রবধূ করতে চান। বিশ্বাস করুন আন্টি, আপনার এই ইচ্ছার জন্য আমি সারা জীবন নিজেকে সৌভাগ্যবতী মনে করব। কিন্তু আমি এই বিয়েটা করতে পারব না। দিশার কথা শুনে আরিফা বেগম উত্তেজিত হয়ে গেলেন। বিয়ে করতে পারবে না মানে? কেন দিশা?
কি হয়েছে? তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? আফনান কি তোমাকে কিছু বলেছে? ঝগড়া করেছে তোমার সাথে? না না আন্টি, আপনি যা ভাবছেন তার কিছুই না। আসলে আন্টি, আফনানই জিন লাভ। ও একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। দিশার কথা শুনে আরিফা বেগমের মুখটা একদম কালো হয়ে গেল। বেশ গম্ভীর স্বরে বললেন, কে সেই মেয়ে? কি নাম তার? কি করে? মেয়েটার নাম অধরা। অধরা? এই অধরা তো আফনানের পিয়ে, তাই না? জি। অধরা আর আফনান একে অপরকে খুব ভালোবাসে আন্টি। খুব অল্প সময়ের মধ্যে ওরা একে অপরের সাথে জড়িয়ে পড়েছে। অধরা আফনানের অতীত জীবনের সবকিছু জেনেই ওকে ভালোবেসেছে। আমি ওদের এই ভালোবাসার মধ্যে কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে চাই না আন্টি। তাই আজ আমি এই বিয়েতে আমার অস্বীকৃতি জানাতে এসেছি। অধরার বাবা মা কি করে? ওর বাবা মা তো বেঁচে নেই। খুব ছোটবেলার মেয়েটা অনাথ হয়ে যায়। একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। আন্টি, আফনান এই কথাটা আপনাকে জানাতে চেয়েছিল, কিন্তু তার আগেই ওকে বিদেশ চলে যেতে হয়। আমি কাউকে কোনো ধোঁয়াশার মধ্যে রাখতে চাইছিলাম না, তাই আপনাকে সহ সবাইকে সত্যিটা বলে দিয়েছি। প্লিজ আন্টি, আপনি আর এ বিষয়ে কোনো আপত্তি করবেন না। অধরা আর আফনানকে মেনে নিয়ে ওদের বিয়েটা দিয়ে দেবেন প্লিজ। আমি ওদের ভালোবাসাটাকে সার্থক হতে দেখতে চাই। দেখতে চাই আমি ওদের ভালোবাসাটাকে সার্থক হতে। আমিও একজনের ভালোবাসাকে সার্থক হতে দেখতে চাই দিশা। কিন্তু সেটা আফনান বা অধরার না। আমি তোমার ভালোবাসাকে সার্থক হতে দেখতে চাই। দিশা একটু অবাক হওয়ার ভান করল। আন্টি, আপনি এসব কি বলছেন? ঠিকই বলছি দিশা। আমি সেই প্রথম থেকেই তোমার সাথে আফনানের বিয়েটা কেন দিতে চেয়েছি জানো? কারণ এই পৃথিবীতে আমার পরে আফনানকে যে সবথেকে বেশি ভালোবাসতে পারবে, সে হলে তুমি। বলা হয়, যেখানে ভালোবাসা থাকে সেখানে নাকি ত্যাগও থাকে। আর তুমি এই কথাটা দুইবার প্রমাণ করলে দিশা। তুমি সেই ছোটবেলা থেকে আফনানকে ভালোবাসো, কিন্তু যখনই আফনানের ভালো থাকার প্রশ্ন উঠে তুমি তখনই পিছিয়ে যাও। প্রথমে আরোহীর জন্য আর এখন অধরার জন্য তুমি আফনানকে ছাড়তে চাইছ। একবার তোমাকে আমার ছেলের জীবন থেকে সরিয়ে অনেক বড় একটা ভুল করেছিলাম। সেই একই ভুল আবার করতে চাই না দিশা। আফনানের বিয়ে তোমার সাথেই হবে। আফনানের পছন্দকে আবার গুরুত্ব দিয়ে আমি ওর জীবনটা আরও একবার ধ্বংস করতে চাই না। এটা হতে পারে না আন্টি। অধরা থাকতে আমার আর আফনানের বিয়ে কখনোই সম্ভব না। আরিফা বেগম এবার উঠে দিশার পাশে এসে বসলেন। তারপর দিশার সামনে দুই হাত জোর করে বললেন, দিশা, আমি তোমার থেকে বড় হয়েও তোমার সামনে আমার ছেলের জন্য হাত জোর করছি। একমাত্র তুমিই পারো আমার ছেলের জীবনটা সুখে ভরিয়ে দিতে। প্লিজ আমার কথাটা রাখো দিশা, প্লিজ। দিশা আরিফা বেগমের দুই হাত ধরে বলল, ছি ছি আন্টি, আপনি এসব কি করছেন? আমি আন্টি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি এই বিয়েতে আবার রাজি হয়ে যাচ্ছি। কিন্তু আফনান তো আমাকে বিয়ে করতে রাজি হবে না। আফনান রাজি হবে। তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। কি আন্টি? তুমি একটু আগেই বললে যে অধরা থাকতে তোমার আর আফনানের বিয়ে কখনোই সম্ভব না। সেই অধরাকেই আমি আর তোমাদের মধ্যে থাকতে দেব না। অধরার বাসার অ্যাড্রেসটা কি জানো? জি আন্টি, জানি। এবার দিশা মনে মনে ভাবল, ওয়েল প্লেড দিশা, ওয়েল প্লেড। কিস্তিমাত করা চাল চেলেছি এবার। আমি জানতাম জীবনে কখনো না কখনো আন্টি অবশ্যই আমার কাজে লাগবেন। তাই তো ছোটবেলা থেকেই আন্টিকে আমার বশে রেখেছি।
আর আজ ফাইনালি আন্টি আমার কাজে লেগেই গেলেন। এবার আন্টিই অধরাকে আমার রাস্তা থেকে সরিয়ে আফনান আর আমার বিয়ে দেবেন। হা হা হা। কিছুক্ষণ পর আরিফা বেগম অধরাদের বাসায় এসে হাজির হলেন। কলিং বেল বাজাতেই রাজিয়া বেগম এসে দরজা খুললেন। কে আপনি? কাকে চাইছেন? আমি অধরাকে চাইছি। আমি ওর সাথে দেখা করতে চাই। আমি আফনানের মা। ওহ, আসুন আপা, ভেতরে আসুন। আরিফা বেগম ভেতরে এলেন। ভেতরে এসে এক নজরে অনাথ আশ্রমটা দেখতে লাগলেন। বসুন আপা। না থাক, আমি এখানে বসার জন্য আসিনি। আমি অধরার সাথে দেখা করতে চাই। কোথায় ও? অধরা তো ওর রুমে আছে। দাঁড়ান, আমি এখনই ওকে ডাকছি। না না, ওকে ডাকার দরকার নেই। আমি বরং ওর রুমে গিয়েই ওর সাথে কথা বলি। ওর রুমটা কোনো দিকে? এই তো এই দিকে। আসুন। অধরা নিজের রুমটা পরিষ্কার করছিল। এমন সময় রাজিয়া বেগম রুমের দরজায় দাঁড়িয়ে অধরাকে বললেন, অধরা, দেখ তো মা, কে এসেছে। কে এসেছে মামনি? কথাটা বলেই অধরা দরজার দিকে তাকিয়ে আরিফা বেগমকে দেখল। আরিফা বেগমকে চিনতে অধরার একটুও কষ্ট হল না। কারণ আফনান অনেকবার ফোনে ওর মায়ের ছবি অধরাকে দেখিয়েছে। আরিফা বেগমকে দেখে অধরা মাথায় কাপড় দিয়ে ওনার দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম। আসুন, ভেতরে আসুন। আরিফা বেগম ভেতরে এলেন। রাজিয়া বেগম বললেন, আপনারা কথা বলুন। আমি একটু চানাস্তা নিয়ে আসছি। না না, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমি অধরার সাথে কিছু কথা বলার জন্য এসেছি। কথাগুলো বলেই আমি চলে যাব। অধরা বলল, জি বলুন। জানো অধরা, আমি সারা রাস্তা একটা কথাই ভাবতে ভাবতে এসেছি। কথাটা হলো, তোমার কাছে এমন কি আছে যার বলে তুমি আমার ছেলেকে ঘায়েল করলে? এখন তোমাকে দেখে আমি আমার প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবেই পেয়ে গেছি। তুমি তোমার এই রূপ আর যৌবন দিয়েই আমার ছেলেকে ঘায়েল করেছ, তাই না? কথাগুলো শুনে রাজিয়া বেগম বেশ তীব্রভাবে বললেন, আপনি এসব কি বলছেন? রাজিয়া বেগমের কথায় কান না দিয়ে আরিফা বেগম আবার বললেন, তোমাকে আজ কিছু কথা বলছি। কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কারণ ভবিষ্যতে সেগুলো তোমার অনেক কাজে লাগবে। এই পৃথিবীতে রূপের আলাদা একটা মূল্য আছে, এটা ঠিক। কিন্তু রূপ মাত্রই গুরুত্বপূর্ণ না। ধরো, তোমার একদিকে কাক আছে, যে কি না দেখতে কুৎসিত। তবে কাক দেখতে যতই কালো হোক না কেন, ওর কিন্তু আলাদা একটা গুণ আর গুরুত্ব আছে। কাক আমাদের চারপাশের ময়লা আবর্জনাগুলোকে খেয়ে আমাদেরকে এই পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। আবার ধরো, তোমার অন্যদিকে ময়ূর আছে, যে কি না পৃথিবীর যে কারোর মন ভোলাতে সক্ষম। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ময়ূরের একটা ভূমিকা থাকলেও সেটা কিন্তু কাকের থেকে কম। আমি কি বলতে চাইছি নিশ্চয় সেটা বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে, আমি আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অধরা, আমি সেসব মায়েদের মতো নই যারা তাদের ছেলের জন্য কোনো বিশ্ব সুন্দরীকে আনতে চাই। আল্লাহ চাইলে একটা ফকিরও রূপবতী হতে পারে। তাই বলে তো ছেলের বিয়ে একটা ফকিরের সাথে দেওয়া যায় না। তুমি সুন্দর, যথেষ্ট সুন্দর, কিন্তু তুমি আমার আফনানের জন্য অযোগ্য। আমার ছেলের বউ হতে গেলে সেই মেয়েকে আগে আমার মেয়ে হতে হবে। সোসাইটিতে আমার যতটা নামডাক আছে, সেই মেয়েরও ততটাই নামডাক থাকতে হবে। তাকে যথেষ্ট ধনসম্পদের অধিকারী হতে হবে। তার ফ্যামিলির একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আর এসবের কোনো কিছুই তোমার নেই।
আরিফা বেগমের কথা শুনে অধরার চোখ দিয়ে পানি পড়তে লাগল। আমি ঠিক বলছি তো অধরা? আমি আমার ছেলের জন্য কেমন পছন্দ করব জানো? দিশার মতো মেয়েকে পছন্দ করব, দিশাকে পছন্দ করব। মেয়েটা দেখতে সুন্দর, ভালো একটা ফ্যামিলি আছে ওর, অনেক জমির মালিক তো ও নিজেই, ওর বাবার সম্পত্তির কথা না হয় আমি বাদই দিলাম। সোসাইটিতে ওর আলাদা একটা সম্মান আছে। আমাদের কোম্পানিতে ও শুধু আফনানের জন্য কাজ করতে আসে, না হলে ওর বাবার কোম্পানির একমাত্র উত্তরাধিকারী ও। আমার কথাগুলো শুনে তোমার মনে হতে পারে আমি লোভী বা ছেলের বিয়ে দিয়ে যৌতুক চাইব, কিন্তু না, আমি ওরকম নই। আমি আসলে প্রত্যেকটা জিনিসকে অনেক প্র্যাকটিক্যালি দেখি। আমি এমন একটা মেয়েকে আমার বাড়ির বউ বানাতে চাই যার বেঁচে থাকার জন্য আমার ছেলের উপরে নির্ভর করতে হবে না। আল্লাহ না করুক, কাল যদি আমাদের কোম্পানির কোনো বড় লস হয় তাহলে সে মেয়েটা বিপদের সময়ে আমাদের পাশে এসে দাঁড়াতে পারবে। কিন্তু তুমি সেটা করতে পারবে না অধরা। রাজিয়া বেগম বললেন, তাহলে আরোহীকে আপনার বাড়ির বউ কেন বানিয়েছিলেন? আমি যতদূর জানি, আরোহী তো একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। আমি ওকে আমার বাড়ির বউ বানিয়েছিলাম শুধুমাত্র আফনানের জন্য। ওর ভালোবাসার সামনে নিজেকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু আর একবার সেটা করতে পারবো না। অধরার দিকে তাকিয়ে, আমি পার্সোনালি তোমাকে চিনি না, তাই কোনো বিষয় নিয়ে তোমার সাথে বিস্তৃত আলোচনা করব না। শুধু একটা কথাই বলবো, আমার ছেলেকে ছেড়ে দাও। ওর সাথে সব ধরনের যোগাযোগ তুমি বন্ধ করে দাও। আমি চাই না আফনান আবার কোনো মেয়েকে ভালোবেসে বিয়ে করুক। আমি ওকে দিশার সাথে বিয়ে দিতে চাই। আফনানকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার সারা জীবনের টাকা পয়সার ভার বহন করব। কোনো অভাব তোমাকে কখনো ছুঁতে পারবে না। আরিফা বেগমের কথা শুনে অধরার মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। ম্যাডাম, ভালোবাসাকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। আর যাদের ভালোবাসাকে টাকা দিয়ে কেনা যায় তারা আসলে ভালোবাসতেই জানে না। আফনানের থেকে দূরে যাওয়ার জন্য আমার কোনো টাকা পয়সার দরকার নেই। আপনার ইচ্ছাটাই আমার কাছে সব। আমি আপনার এই ইচ্ছার মান অবশ্যই রাখব। কথা দিচ্ছি, আফনানকে ভুলে যাব। ওর থেকে আমি দূরে থাকব। অধরার কথা শুনে আরিফা বেগম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। মেয়েটা যে এত তাড়াতাড়ি ওনার কথা মেনে নেবেন সেটা তার ধারণার বাইরে ছিল। আম্মম ওকে। তাহলে আজকের পর থেকে তুমি আফনানের সাথে আর কোনো যোগাযোগ করবে না। না ওকে ফোন দেবে আর না ওর ফোন রিসিভ করবে। আর হ্যাঁ, আমি যে তোমাকে ওর কাছ থেকে দূরে থাকতে বলেছি এই কথাটা যেন আফনানের কানে না পৌঁছায়। পৌঁছবে না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। আর একটা কথা, আমি আফনান আর দিশার বিয়েটা খুব শ্রীঘি দিয়ে দেব। আমি চাই ওদের বিয়েটা হয়ে যাওয়ার পরপরই তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। কোথায় যাবে সেটা তোমার ব্যাপার। ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাব। আমাকে দেওয়া কথা রাখতেই অধরা তোর সাথে খারাপ ব্যবহার করা শুরু করে আফনান। আরিফা বেগমের সব কথা আফনান এতক্ষণ হা হয়ে শুনছিল। এরই মধ্যে আহাদ বলল, আমি এর মধ্যে একটা কথা অ্যাড করতে চাই। কি? আফনান, অধরাকে সেদিন আরও একটা মিথ্যা কথা বলতে হয়। সত্যিটা হলো অধরা আমাকে ভালোবাসে না। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আসলে তোর কাছ থেকে দূরে যাওয়ার জন্যই অধরা আমাকে একটা বাহানা হিসেবে ব্যবহার করে। আরিফা বেগম এবার অধরার কাছে এসে বললেন, অধরা, আজ যে আফনান সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে এর ক্রেডিট একা আমার দোয়ার না, তোমার ভালোবাসারও। তোমার ভালোবাসায় অনেক শক্তি আছে, যার জোরে আজ আমার ছেলেটা আমার কোলে ফিরে এসেছে। আমি সেদিন ভুল বলেছিলাম, ভুল করেছিলাম।
আমি তোমাকে তখন চিনতে পারিনি অধরা। তোমার ভালোবাসাকে বুঝতে পারিনি। আমার প্রতি তোমার আত্মসমর্পণকেও আমি দেখতে পাইনি। কিন্তু আজ আমার সব ভুল ভেঙে গেছে। আফনানকে তোমার থেকে বেশি ভালো আর কেউ বাসতে পারে না। কেউ না। একদিন আমি তোমায় আফনানের কাছ থেকে দূরে চলে যেতে বলেছিলাম। আর আজ আমিই বলছি, আমার ছেলের জীবনে ফিরে এসো অধরা। ওকে বিয়ে করে আমার পরিবারকে পূর্ণ করো। প্লিজ অধরা। আরিফা বেগমের কথা শুনে অধরার মন খুশি হয়ে গেল। কিন্তু সেই খুশির বহিঃপ্রকাশ তার মুখে ফুটে ওঠার আগেই অন্য আরেকজনের চিন্তায় সে চিন্তিত হয়ে গেল। অধরা দিশার দিকে তাকাল। আরিফা বেগমও অধরার চাহনি অনুযায়ী দিশার দিকে তাকালেন। দিশা মাথা নিচু করে এক কোণায় দাঁড়িয়েছিল। আরিফা বেগম দিশার কাছে গিয়ে বলল, দিশা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি। কিন্তু কি করব বলো? আমার ছেলেটা যে অধরাকে ছাড়া অচল আর আমি আমার ছেলে ছাড়া অচল। কি করছেন আন্টি এসব? এভাবে প্লিজ বলবেন না। আর এভাবে বলারই বাকি আছে? আমি তো বরাবরই চেয়েছি অধরার সাথে আফনানের বিয়ে হোক। অধরার কাছে এসে ওর হাত ধরে টেনে আফনানের পাশে নিয়ে এলো দিশা। আফনান, একটু ওঠো তো। তোমাদের পাশাপাশি দাঁড়ালে যে ঠিক কতটা সুন্দর লাগে সেটা একবার আন্টিকে দেখায়। দিশার কথা শুনে আফনান এবার উঠে দাঁড়াল। অনা দিশার কাছে এসে বলল, খুব সুন্দর লাগছে। ঠিক যেন রাজ্যটোক, তাই না দিশা? হুম। আরিফা বেগম এবার রাজিয়া বেগমের কাছে এসে বললেন, আপা, সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ছাড়ুন না আপা সেসব কথা। আমি ওসব ভুলে গেছি। এবার আপনিও ভুলে যান। আপা, আমার একটা অনুরোধ ছিল। আমি চাই অধরা আর আফনানের বিয়েটা আজই হয়ে যাক। আজ? কিন্তু আপা সেটা কি করে হবে? অনিলদা মানে অধরার বাবাই তো এ বিষয়ে এখনো কিছুই জানে না। আর মেয়ের বিয়ে বলে কথা। বুঝতেই পারছেন কত ধরনের কাজ থাকে। আজকের মধ্যে অত কিছু কিভাবে করব? তার উপর কাল আবার ঈদ। আপা, শান্ত হন। আগে আমার কথাটা তো শুনুন। অধরা এখন আর শুধু আপনার মেয়ে নয়, আজ থেকে আমারও মেয়ে হয়ে গেছে। আমি আমার মেয়েকে আমার থেকে আর এক মুহূর্তের জন্যও আলাদা রাখতে পারব না। তাছাড়া আমার ছেলেটাও ওর ভালোবাসার জন্য অনেক অপেক্ষা করেছে। ওর অপেক্ষারও এবার অবসান ঘটাতে চাই আমি। আমি এখন আপনাদের সাথে আপনাদের বাসায় যাব। অধরার বাবাইয়ের সাথে আমি নিজে এ বিষয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। চলুন। অধরা, আয়। মা, আমিও যাই? আফনানের এমন প্রশ্ন শুনে আহাদ আর অনা হাসতে লাগল। আরিফা বেগম বললেন, না, তুমি এখানেই থাকো। রেস্ট করো। আমি একটু পরেই চলে আসব। আরিফা বেগম, রাজিয়া বেগম আর অধরা চলে গেল। হঠাৎ দিশার ফোনটা বেজে উঠল। গাইস, আমাকে এখন যেতে হবে। বাসা থেকে ফোন এসেছে। পরে আবার দেখা হবে। এখনই চলে যাচ্ছিস কেন? কিছুক্ষণ পরে যা। বিয়ের কিছু প্ল্যানিং তো আগে করে নিই। না রে অনা, আমাকে এখনই যেতে হবে। বাই। দিশা চলে গেল। আফনান, অনা আর আহাদ আফনানের রুমে যেয়ে বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্ল্যান করতে লাগল। সেই দিন রাত ৮টা। আজ নিমানিবাস, অধরাদের অনাথাশ্রম, খুবই সুন্দর করে সেজেছে। একতলার দীর্ঘাকার বাড়িটির চতুর্দিক ছোট ছোট আলোকবাতি দ্বারা সাজানো হয়েছে।
বাড়িটির মুখ্য দরজায় বড় করে একটা প্যান্ডেল সাজানো। আশেপাশের অতিথিরা বেশ সাজসজ্জা করে নিমানিবাসে ঢুকছে। এদিকে অধরার রুমে আলো, জেরিন, সুপ্তা, সুমা, নীলাসহ বাকিরা মিলে অধরাকে বধূ বেশে সাজাচ্ছে। লাল বেনারসির সাথে গলায় সোনার মণিহার পরিয়ে দেওয়া হয়েছে। মেহেদি একে সোনার মুক্ত চুড়িতে তার দুহাত ভরিয়ে দেওয়া হয়েছে। মুখে ব্রাইডাল মেকআপ আর মাথায় সোনালি রঙের হেজাব। ঠিকই ধরেছেন আপনারা, আজ আফনান আর অধরার বিয়ে। প্রথম অনিল ঘোষ এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু আরিফা বেগমের জেদি স্বভাবের কাছে হেরে যেয়ে পড়ে তিনি এই বিয়ের জন্য রাজি হন। আরিফা বেগমই বাড়ির দায়িত্ব নিয়েছেন। তার তদারকিতেই সন্ধ্যার আগেই বিয়ের সব আয়োজন শেষ হয়ে যায়। হঠাৎ জেরিন অধরার রুমের জানালায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, এসে গেছে, এসে গেছে, আমার ভাই এসে গেছে। জেরিনের কথা শুনে সবাই ওর দিকে বাঁকা চোখে তাকাল। না মানে, দুলাভাই আর বর যাত্রী এসে গেছে। আলো আপু, চলো না, বাইরে গিয়ে একবার সব দেখে আসি। হুম, চল। অধরা, তুমি একটু বসো, আমরা এখনই আসছি। সবাই চলে গেল। কিছুক্ষণ পর অনা অধরার রুমে এলো। অনা আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে। সেও খুব সুন্দর করে সেজেছে আজ। আরে বাহ, আজ তো তোমাকে অনেক 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 সুন্দর লাগছে অধরা। আমিই তো তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছি না। না জানি আমার ভাইয়ের কি হবে। অনার কথা শুনে অধরা একটু লজ্জা পেয়ে গেল। আপু, দিশা আপু কোথায়? আসলে অধরা, দিশা তো তোমাদের বিয়েতে আসতে পারবে না। কেন? আপুর কিছু হয়েছে কি? উনি ঠিক আছেন তো? হ্যাঁ, দিশা একদম ঠিক আছে। আসলে ওর দাদার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যায়। তাই দিশা ওর ফ্যামিলির সাথে লন্ডনে চলে যাচ্ছে আজ সন্ধ্যার ফ্লাইটে। ওর দাদা লন্ডনে থাকে। ওহ। এদিকে এয়ারপোর্টের ওয়েটিং রুমে দিশার বাবা, দিশার মা আর দিশা বসে রয়েছে। দিশার দাদার অবস্থা সত্যিই খুব খারাপ। তাই তারা এখন ইমার্জেন্সি ফ্লাইটে করে লন্ডনে চলে যাচ্ছে। দিশা মনে মনে ভাবল, আজ তুমি জিতে গেলে অধরা। জিতে গেলে তুমি। আফনানকে আজ বিয়ে করে তুমি হারিয়ে দিল আমায়। কিন্তু জানো তো, তুমি আমাকে হারিয়ে দিলেও আমি এখনো হার মানিনি। আমি আজ চলে যাচ্ছি, এটা ঠিক। কিন্তু আমি আবার ফিরব। আর ফিরে তোমাদেরকে ঠিকই আলাদা করে দেব। যদি তোমাদেরকে এবার আলাদা করতে গেলে তোমাদেরকে মারতে হয় তাহলে সেটাই করব আমি। রাত 9টার দিকে কাজী সাহেব এলেন। তারপরে আফনান আর অধরার বিয়ে পড়ালেন। চলবে।